রাতের ঢাকায় নানা জায়গায় ডাকাতি ছিনতাই, রাত জেগে পাহারা দিয়েছে শিক্ষার্থী জনতা, কয়েকজনকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ। হয়তো ইন্ডিয়া ঢুকছে ইন্ডিয়া দৌড়ান দিছি আমরা মানে দৌড়ে পেয়েছিলাম। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখন থানায় নেই, সেক্ষেত্রে আমাদেরকে এখন ওই দায়িত্বটা পালন করতে হবে। আমাদের এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ রাখার জন্য যা যা করা লাগবে তার জন্য আমরা সেটা প্রস্তুত। দেশের পথে নোবেলজয়ী ডক্টর ইউনূস বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান। আজ রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসা আর শান্তির বাংলাদেশ করার আহ্বান খালেদা জিয়ার। দেশ এগিয়ে নিতে জোর দিতে হবে মেধা ও জ্ঞানের ওপর। প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশ জুড়ে ট্রাফিক সহ পরিচ্ছন্নতার মিশনে শিক্ষার্থীরা গ্রাফিতি আর দেয়ালিকায় তুলে ধরছে নতুন বাংলাদেশের স্বপ্ন। দেশের জন্য কিছু করাটা কষ্টের মনে হয় না আমার কাছে। ছাত্ররা আবারও দেখিয়ে দিচ্ছেন যে আমরা সংস্কারের জন্য সর্বদা উদ্যত। আগে যেমন নতুন লাগতো ওরকম আবার করে দেওয়ার চেষ্টা করছি। সুন্দর করার একটা প্রচেষ্টা করতে পারি, এরপরে প্রশাসন এসে যাতে এটা কন্টিনিউ করে। নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ব্যবসা বাণিজ্যের স্বাভাবিকতা ফেরানোর আহ্বান ব্যবসায়ীদের। বাংলাদেশ ব্যাংক এনবিআরে বিক্ষোভ বিশৃঙ্খলা। বিসিবির নেতৃত্ব জাতীয় দলের হেড কোচ সহ বোর্ডে বড় পরিবর্তনের দাবি করেছেন ক্রিকেটার ইমরুল কায়েস ও রুবেল হোসেন। একাত্মতা প্রকাশ করেছেন নুরুল হাসান সোহানও। বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও, কংগ্রেস নেতা সালমান খুরশিদের মন্তব্য ঘিরে তোলপাড়। নৈরাজ্য তৈরির চেষ্টা বলছে বিজেপি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহারা। তখন শিরোনাম দিচ্ছিলেন, যাচ্ছি বিস্তারিত খবরে। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। চারিদিকে ডাকাতির আতঙ্ক নিয়ে রাত কেটেছে রাজধানীবাসীর। বিভিন্ন এলাকায় পাহারা বসিয়ে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে ডাকাত প্রতিহতের চেষ্টা করা হয়েছে রাতভর। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি নগরবাসীর। রাত গভীর হওয়ার আগেই ডাকাতির চেষ্টাকালে কয়েকজনকে ধরা হয়েছে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে। তাদের তুলে দেওয়া হয় সেনাবাহিনীর টহল দলের হাতে। বসিলা এলাকায়ও একই অবস্থা। কিশোর বয়সী কজনকে ধারালো অস্ত্রসহ আটক করে স্থানীয় ছাত্র জনতা। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, উত্তরা, মিরপুর সহ বেশ কয়েকটি এলাকার চিত্র প্রায় কাছাকাছি। ডাকাতির চেষ্টাকালে আগ্নেয়াস্ত্রসহ আটকের ঘটনাও আছে ডাকাত আতঙ্কের এ রাতে। রাতভর চলে পাড়া মহল্লা ভিত্তিক ছাত্র জনতার টহল। যে দলে যোগ দিয়েছেন ছেলে বুড়ো সব বয়সী মানুষ। কারো গতিবিধি সন্দেহজনক হলেই চলে তল্লাশি। পথচারী শুধু নয়, রাস্তায় চলাচলকারী বিভিন্ন পরিবহন থাকছে তল্লাশির তালিকায়। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন টহলের আয়োজন বলে জানান স্থানীয়রা। নিজের জায়গা ছেড়ে কোনো জায়গায় লড়বো না, ঠিক আছে? যদি ধরা পড়ে তারপরে আমরা আসতে। 2-3 দিনে আমরা খুব একটু হিমশিমের মধ্যে ছিলাম এবং খুব দৌড়াদৌড়ির মধ্যেও ছিলাম। হয়তো ইন্ডিয়া ঢুকছে ইন্ডিয়া দৌড়ান দিছি আমরা মানে দৌড়ে পেয়েছিলাম। সবাই মিলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি আমাদের এলাকাটাতে কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আমাদেরকে না ঘটতে হয়।
পুরুষদের সঙ্গে কাঁধে মিলিয়ে এলাকার মানুষের নিরাপত্তায় রাত জেগে পাহারা দিচ্ছেন নারীরাও। সবার জন্য নিরাপদ নগরীর প্রত্যয় নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছেন পাহারায় যোগ দিতে। এখনো পর্যন্ত তো কোনো সমস্যা নেই, ওই জন্যই আমরা একত্রিতভাবে এলাকার লোকজন এখানে জড়ো হয়েছি, যেন কোনো অকারেন্স না হয়। এখন যেহেতু আমার ভাইরা পাহারা দিচ্ছে, সেই সাথে আমাদেরও নামা উচিত। সবাই সোচ্চার থাকলেই দেশটা উন্নত হবে। তবে এমন অস্বস্তিকর অবস্থার অবসান চান নগরবাসী। বলছেন পরিবর্তিত পরিস্থিতি সামলাতে দ্রুতই থানা পুলিশের কার্যক্রম শুরু করা জরুরি। কবে আমাদের থানা ঠিক করা হবে, কবে পুলিশ অ্যাভেলেবেল হবে, আমরা সেই অপেক্ষায় আছি। কারণ আমরা ঘুমাবো, আমরা অনেক পরিশ্রম করেছি, আমাদের ঘুমানোর খুব প্রয়োজন। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখন থানায় নেই, সেক্ষেত্রে আমাদেরকে এখন ওই দায়িত্বটা পালন করতে হবে, আর থানাকে যত দ্রুতই সবল করা যায়, আর সেজন্য আমাদের সবাইকে আগে আসতে হবে। পুলিশি টহল শুরু হওয়ার আগ পর্যন্ত এলাকা ভিত্তিক টহল চলবে বলে জানান স্থানীয় ছাত্র জনতা। আরেকটি ভয়ের যে বা আতঙ্কের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে গত কয়েকদিনের যে থানাগুলোতে হামলার ঘটনা ঘটেছে, সেই থানার হামলা ঘটনায় বিপুল সংখ্যক পুলিশের যে অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে সেগুলো লুট হয়েছে, এবং এই যে লুটকৃত অস্ত্র এবং গোলাবারুদ সেইগুলো যদি উদ্ধার করা না যায় খুব সহসায়, তাহলে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে বা কী হবে সেটি আজ করা যায়। সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দেশ জুড়ে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, কুমিল্লার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা কতটা জোরদার? সোহার, আসলে গত 5 তারিখের পর থেকেই কিন্তু কুমিল্লার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিছুটা অস্বাভাবিক এই দেখা গিয়েছে। অর্থাৎ গেল কয়েকদিনে কিন্তু কুমিল্লায় 10টি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ সাবেক কাউন্সিলরের একটি পরিবারকে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে 6 জন, এবং তিতাস উপজেলায় 2 জন, দাউদকান্দিতে 1 জন এবং বরুড়া উপজেলায় কিন্তু 1 জন। এইভাবে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই ধরনের ফলাফলের কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে। আসলে বর্তমান সময়ে যে পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে তাদের কর্মবিরতির কারণে বিশেষ করে যে ফাঁকা সময়টা সেটিকেই কিন্তু যারা দুর্বৃত্ত রয়েছেন তারা কাজে লাগিয়ে যাচ্ছেন। এছাড়া এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু আসলে শুরু থেকে থাকলেও আসলে পর্যাপ্ত না হয় কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলি ঘটছে, সেটি কিন্তু আসলে বলছেন সাধারণ মানুষ। ফলে যত দ্রুত সম্ভব যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সক্রিয় করে, বিশেষ করে পুলিশ বাহিনীতে যারা রয়েছেন তাদেরকে সক্রিয় করে যাতে আবার থানাগুলো পুরো উদ্যমে শুরু করা যায়, সেই দাবিটুকু কিন্তু আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে। অর্থাৎ প্রতিটি সময়ে কিন্তু সাধারণ মানুষের একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটছে। তারা চাচ্ছেন একটি সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন, যাতে নির্বিঘ্নে তাদের জীবনযাপন করতে পারেন, সেটি কিন্তু তারা চাচ্ছেন। সোহার, খোকন, ধন্যবাদ আপনাকে। যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, আপনার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? স্থানীয়দের মাঝে আতঙ্ক কি কিছুটা কমেছে কিনা? সোহার, আনুষ্ঠানিকভাবে কিন্তু চুয়াডাঙ্গা কিংবা সারা বাংলাদেশের অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু আমরা এখনো দেখতে পারিনি। সাধারণ মানুষের মধ্যে একরকম চাপা আতঙ্ক দেখা যাচ্ছে, ভয় কিন্তু এখনো আছে। সেই আগের মতো স্বাভাবিক পরিবেশ কিন্তু এখনো ফেরেনি। টানা 3 দিন পরে আজকে আমরা দেখছি যে সড়কে যান চলাচল কিছুটা বেড়েছে, সাধারণ মানুষের উপস্থিতিও কিছুটা বেড়েছে। তারপরেও কিন্তু আসলে একটি চাপা আতঙ্ক নিয়েই লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন, তাদের প্রয়োজনীয় কাজে আছেন। উদ্বেগ উৎকণ্ঠার কথা যদি বলি, সেটা কিন্তু আসলে খুব বেশি কমে নাই। কেননা আসলে জেলা জুড়েই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা বলাই যায় যে ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা আর যেই সদস্যরা রয়েছেন সেই সদস্যরাও কিন্তু আসলে না থাকায় এই সুযোগ নিচ্ছেন অপরাধীরা। বিভিন্ন ধরনের যেসব চুরি, ছিনতাই, ডাকাতি, ছোটোখাটো নানা ধরনের খবর কিন্তু বিচ্ছিন্নভাবে আমরা পাচ্ছি। একই সাথে কিন্তু আমরা জানতে পারছি যে চাঁদাবাজদের যে উৎপাত সেটাও বেড়েছে, বিভিন্ন ব্যবসা করা হচ্ছে।
হচ্ছে, বিভিন্ন যানবাহন থেকেও কিন্তু আসলে চাঁদা আদায় করা হচ্ছে। এই যে অপরাধ কার্যক্রম, এই অপরাধ কার্যক্রমের মধ্যেই কিন্তু আসলে চুয়াডাঙ্গার মানুষ উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই বসবাস করছেন। সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে সেটি নিয়েও কিন্তু আসলে সংশ্লিষ্ট কেউই আমাদেরকে জানাতে পারেননি। গতকাল রাতে আমরা দেখেছিলাম যে চুয়াডাঙ্গার যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে অনেকেই তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিজেরাই পাহারা দিয়েছেন, নিজেরাই কিন্তু রাত জেগে পাহারা বসিয়ে কোনো রকমে বাঁচার চেষ্টা করেছেন কিংবা নিজের সম্পদকে বাঁচানোর চেষ্টা করেছেন। একই সাথে কিন্তু গত 3 দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় 5টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষক লীগ নেতা, তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে কুপিয়ে। একই সাথে কিন্তু আসলে একটি বাড়িতে 4 জনের অগ্নিকাণ্ডে কিংবা অগ্নিসংযোগে 4 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় যে চুয়াডাঙ্গার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে অনেকটাই নাজুক। আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা যদি কাজে ফেরেন কিংবা তাদের যে দৈনন্দিন কর্মকাণ্ডে ফেরেন সেক্ষেত্রে হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সোহার। জিসান, ধন্যবাদ আপনাকে চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি জানার জন্য। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত 2:15 তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এ সময় কড়া নিরাপত্তায় তাকে ভিআইপি লাউঞ্জে নেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। তবে নিরাপত্তাজনিত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। তিনি আজ দুপুরে বাংলাদেশে পৌঁছাবেন। এরপর রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বুধবার স্থানীয় সময় দুপুরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে প্রবেশ করেন তিনি। কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। এরপরই অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন ডক্টর ইউনূস। এ সময় গণমাধ্যমকে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তিনি। এ কাজে সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. Thank you very much. সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, আজ রাত 8টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। সদস্য থাকতে পারেন 15 জনের মতো। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। 3 থেকে 4 দিনের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান সেনাপ্রধান। নৈরাজ্য ও অস্থিরতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। ব্রিফিংয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন না দেশে এমন মানুষ নেই বললেই চলে। তিনি দেশের একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন। তার আগেই নিজের কর্মের জন্য স্থান পেয়েছেন অসংখ্য গরিব মানুষের হৃদয়ে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে যারা বেরিয়ে এসেছেন দারিদ্র্য থেকে, তার এই মডেল সমাদৃত হয় বিশ্ব পরিমণ্ডলে। পরে তিনি বিশ্বের সব মানুষের কল্যাণে উপস্থাপন করেন সামাজিক ব্যবসার মডেল। এবার দেশ পুনর্গঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, জানাচ্ছেন রাসেল আহমেদ। My name is Mohammed Yunus. I'm from Bangladesh. সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়। নোবেল পুরস্কার অর্জন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের। 2006 সালে যখন দুর্যোগের ঘনঘটা, তখনই আসে উচ্ছ্বাসের বারতা। কেন দেয়া হলো এই সম্মান? উত্তর, ডক্টর ইউনূসের মাথা থেকে বের হওয়া ক্ষুদ্র ঋণ মডেল। লাখো গ্রাহক আর কোটি সুবিধাভোগীর ক্ষুদ্র ঋণ অনন্য ভূমিকা রেখেছে দারিদ্র্য বিমোচনে, শান্তি প্রতিষ্ঠায়। শুরুটা 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে আর্থ সামাজিক উন্নয়ন গবেষণা করতে গিয়ে শুরু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প।
গরিব মানুষকে জামানত ছাড়া ঋণ দিয়ে অভূতপূর্ব সাড়া মেলে। একদিকে নেই খেলাপির প্রবণতা, অন্যদিকে ধীরে ধীরে দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসেন উপকারভোগীরা। সময়ের পরিবর্তনে 1983 সালে যেটি রূপ পায় গ্রামীণ ব্যাংক হিসেবে। শুধু নোবেল নয়, র্যামন ম্যাগসেসে প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলের মতো আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাতে গোনা যে কজন ব্যক্তি আছেন পৃথিবীতে, তাদের মধ্যে একজন ডক্টর ইউনূস। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আলোচনায় ছিলেন তিনি। পরে দল গঠনের গুঞ্জনও ছিল, তবে সেখান থেকে সরে যান নিজেই। বিষয়টি ভালোভাবে নেয়নি আওয়ামী লীগ। দলটির টানা সরকারে থাকার সময় মামলা হয় ডক্টর ইউনূসের নামে। শ্রম আইনে সাজাও দেয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতন হলে আদালত খালাস দেন তাকে। দেশের সকল মানুষ জানেন যে এটা এক ধরনের প্রতিহিংসা থেকে এই বিতর্কের জায়গাটাতে তাকে আনা হয়েছে। পলিটিক্যাল অবস্থান থেকে আওয়ামী লীগের একটা অংশ, সবাই নয়, মনে করে যে তাকে নিয়ে বিতর্ক আছে। আওয়ামী লীগের বাইরের যদি সমস্ত মানুষকে নিয়ে বোঝেন, সেই জায়গাটাতে তাকে নিয়ে কোনো বিতর্ক নেই। শিক্ষার্থীদের রক্তক্ষয়ী আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা। তৈরি হয় প্রশাসনিক শূন্যতা। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে জাতির এই সংকটে এগিয়ে আসার অনুরোধ জানায় ছাত্র সমাজ। এই সময় আমাদের এমন একজন মানুষ দরকার ছিল যে মানুষটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা আছে, এবং আন্তর্জাতিকভাবে একজন যোগ্য, সৎ, এথিক্যাল একজন মানুষ হিসেবে পরিচিত, যে সাধারণ মানুষের জন্য কাজ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন সেই রকম একজন মানুষ। চট্টগ্রাম হাটহাজারীর বাথুয়া গ্রামে 1940 সালে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে যান যুক্তরাষ্ট্রে। 1969 থেকে 72 পর্যন্ত অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন মিডলটন স্টেট ইউনিভার্সিটির। পরে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সহযোগী অধ্যাপক হিসেবে। এবার দেশ পুনর্গঠনেও ভূমিকা রাখবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি এখন প্রত্যাশা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, ভালোবাসা আর শান্তির বাংলাদেশ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনে দলের সমাবেশে হাসপাতাল থেকে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, সবাইকে নিয়ে মেধা, যোগ্যতা আর জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে পারলেই এগিয়ে যাবে বাংলাদেশ। সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিরাপত্তাহীনতায় থাকা মানুষের জন্য ঢাল হয়ে থাকার নির্দেশ দেন নেতাকর্মীদের প্রতি। ছাত্র জনতার জয়ের ধারাবাহিকতায় মঙ্গলবার পুরোপুরি মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিন কারামুক্ত হন কেন্দ্র তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। সব মিলিয়ে নতুন উদ্দীপনায় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বলা হয়েছিল সমাবেশের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু কর্মীদের মনোবাসনা যেন বাস্তব হয়ে এলো চেয়ারপারসন খালেদা জিয়ার অনলাইন বক্তব্যের মাধ্যমে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। নিজের বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অবস্থান তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পুলিশ কারো প্রতিপক্ষ নয়, সময় উপযোগী করে গড়ে তুলতে হবে প্রশাসন। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। অতীত নির্যাতন নিপীড়নের প্রতিশোধ না নেয়ার আহ্বান জানান তিনি। নির্দেশ দেন আইন নিজের হাতে তুলে না নিতে। আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু
কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বিএনপি মহাসচিব বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে রক্তে পাওয়া বিজয়কে সুসংহত করতে হবে। রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নতুন নির্বাচন দেয়ার। কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, এক দফা পূরণ হলেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। বহু বছর পর বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মধ্যে ভীষণ রকমের আত্মবিশ্বাস দেখা গেছে। তাদের বলা চলা ধরন ধারণ সবকিছুতে এসেছে ইতিবাচক পরিবর্তন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলছেন, এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতন্ত্র ফেরানোই হবে বিএনপির সবচেয়ে বড় কাজ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। জনতার অভ্যুত্থানের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নাগরিক জীবন, শহরগুলোতে বাড়ছে যানবাহনের চাপ, কিন্তু এখনো স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম। তাই শিক্ষার্থীরাই কাঁধে তুলে নিয়েছে এই গুরুভার। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সুশৃঙ্খলভাবে তারাই পালন করে চলেছে ট্রাফিকের দায়িত্ব। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কণিকা আক্তার যেন পুরোদস্তুর এক ট্রাফিক পুলিশ। কণিকার মতোই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, খালপাড়, জেলা প্রশাসকের কার্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যান চলাচল সুশৃঙ্খলে কাজ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতেও সচেতনতা বৃদ্ধি করে চলেছেন তারা। দেশের জন্য কিছু করাটা কষ্টের মনে হয় না আমার কাছে। আমি বরং আরো নিজেকে এই করতে পারতেছি যে যারা আমাদের জন্য শহীদ হয়েছে আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে আমাদের এই সিটিটাকে কন্ট্রোল করার জন্য, জানি কোথায় জানি কোনো জ্যাম না হয়, সাধারণ মানুষদের জন্য কোনো হ্যারাসমেন্ট ফেস করতে না হয়। যান চলাচল যখন শুরু হলো তখন দেখা যাচ্ছে যে পুলিশ নাই, তার ট্রাফিকের কাজ হচ্ছে না, যার কারণে যে যার মতো পারছে যাচ্ছেই হচ্ছে। একই চিত্র দেশ জুড়ে। এই যেমন নেত্রকোনা শহরের শহীদ মিনার মোড়। প্রতিদিন এই স্থানে যানজট সামলাতেই হিমশিম অবস্থা হতো ট্রাফিক সদস্যদের, আর এখন শহরের শিক্ষার্থীদের ইশারাতেই নিয়ম মেনে গাড়ি থামছে, চলছে। আমরাই দেশকে পরিবর্তনের মূল চাবিকাঠি। এখানে ওনারা কর্মবিরতি পালন করছেন, ছাত্ররা আবারও দেখিয়ে দিচ্ছেন যে আমরা সংস্কারের জন্য সর্বদা উদ্যত। এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের এবং এটা আমরা করতে পেরে খুবই আনন্দিত ফিল করছি যে আমরা আমাদের রাষ্ট্রের গঠনে কাজ করতে পারতেছি। পুলিশ ভাইরা দায়িত্ব পালন করতেন, এখন তাদের অবর্তমানে আমরা সেবা প্রদান করছি স্কাউটসের পক্ষ থেকে। শিক্ষার্থীদেরকেও আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদের সাথে আছেন। সাতক্ষীরাতেও মাঠে পুলিশ নেই, তাই এভাবেই ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি ট্রাফিক পুলিশ আসার আগ পর্যন্ত সড়ক থাকবে শিক্ষার্থীদের সুশাসনে। মূলত যেখানে হচ্ছে আমাদের যানবাহনের জ্যাম বেশি হয় সেই অঞ্চলগুলোতে মূলত আমরা এটা করতেছি, আমরা কন্ট্রোলিংয়ের একটা কাজ করতেছি। সুন্দরভাবে তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, আমরা সুন্দরভাবে চলাচল করতে পারতেছি। এত সুন্দর জ্যাম চলাচল আগে করতে পারতাম না। নলতার ছেলে আসিফ ভাই শহীদ হয়েছেন এই ছাত্র আন্দোলনে, যার কারণে আমরা আসিফ ভাইয়ের রক্তের মূল্যায়ন করার জন্য এই খুলনা রোড মোড়টাকে শহীদ আসিফ চত্বর নাম দিয়েছি। সড়কের সুশৃঙ্খল বজায় রাখা ছাড়াও শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করে চলেছে শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ যেন নতুন এক বাংলাদেশ। তারুণ্যের জোয়ার চারিদিকে, নিজেদের দেশকে ঢেলে সাজাতে তাই কাজও করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পথঘাটের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। সেই সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায়। সরকার মাজহারুল মান্নানের রিপোর্ট। এর আগে যে লেখাটা ছিল সেটা ছিল আমাদের ক্ষোভ থেকে লেখা, আর এই যে এই জিনিসটা এখন আমরা যেটা লিখছি এটা হচ্ছে আমাদের অর্জন। রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী লামিয়া মিশকাত তরিকার অভিব্যক্তিতে সুস্পষ্ট কেমন বাংলাদেশ চান তারা। তার মতো জেলা স্কুলের দেয়ালে আঁকছিলেন আহসানুল্লাহ ইউনিভার্সিটির মাইশা তাহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা মারজান, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আরবির মতো শিক্ষার্থীরাও গ্রাফিতিতে তুলে ধরছেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।
একনায়কতন্ত্রের হাত থেকে রক্ষা করে নতুন করে স্বাধীন করেছি, সেহেতু আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে এই স্বাধীন দেশে আমরা এই স্বাধীনতার পাখনায় আর কোনো রকম লুটপাট, কোনো রকম অরাজকতা যাচ্ছি না। আমাদের নামের শেষে যেন কোনোরূপ ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির এসব কোনো ধরনের ট্যাগ যেন না লাগানো থাকে। বৈষম্যহীন যে সরকার ব্যবস্থাটা আমরা সেটা চাচ্ছি, অসাম্প্রদায়িক চেতনাটা সবার মাঝে যেন আসে। রূপান্তরের বাংলাদেশ করতে গিয়ে সংঘাত সংঘর্ষে রংপুরে অপরিচ্ছন্ন রাস্তা স্থাপনা পরিষ্কারের কাজ শেষ করেছেন ছাত্রছাত্রীরা। যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার সবাই। প্রশাসনবিহীন সময়টাতে ট্রাফিকিংও করেছেন তারা। তাদের কণ্ঠের দৃপ্ত উচ্চারণ আমলে না নেয়ার সুযোগ নেই কারো। আগে যেমন সবসময় পরিচ্ছন্ন থাকতো বা আগে যেমন নতুন লাগতো ওরকম আবার করে দেওয়ার চেষ্টা করছি। সুন্দর করার একটা প্রচেষ্টা করতে পারি, এরপরে প্রশাসন এসে যাতে এটা কন্টিনিউ করে। এই দায়িত্ব তো আমাদেরই যে শহরটাকে নতুন করে গড়ে তোলা, তো এই জন্য আমরা শহরটাকে নতুন করে গড়ে তোলা ট্রাই করতেছি। যানজট নিরসন করার জন্য আমরা এটা করতেছি, যেন কোনো জায়গায় গাড়ির জটলাটা না বাঁধে। শুধু রাস্তাঘাট আর স্থাপনা নয়, শিক্ষার্থীরা চায় ময়লা থেকে পরিচ্ছন্ন হোক পুরো রাষ্ট্র। সকল অনিয়ম, দুর্নীতি, অন্যায্যতা দূর হোক স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে যারা, মানে বাংলাদেশকে শাসন করে যারা, এবং সংসদীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, আমরা শিক্ষিত এবং বিবেকবান সচেতন নাগরিককে প্রত্যাশা করছি। দূষিত যে রাজনীতি আছে এখান থেকে আপনারা বের হয়ে আসবেন। আমরা স্মার্ট বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা কারো পক্ষপাতিত্ব নই, আমরা কারো পক্ষে টানবো না, আমরা শুধু এটাই চাবো আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক। সচেতন নাগরিকরা বলছেন, শিক্ষার্থীদের কণ্ঠের ক্ষিপ্রতা বোঝার এখনই সময় নীতি নির্ধারকদের। তাদের মনস্তত্ত্ব বুঝেই দেশ গড়া শুরু করতে হবে সংশ্লিষ্টদের। একদিন আগেও নগরীর দেয়ালে দেয়ালে ছিল শিক্ষার্থীদের ক্ষোভ, ঘৃণা আর দ্রোহের গ্রাফিতি। আজ সেটি বদলে গেছে। এখন শিক্ষার্থীরা চাইছেন বৈষম্যহীন এক বাংলাদেশ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, জেলা স্কুল মোড়, রংপুর। দায়িত্ব নেয়ার পর দ্রুত সময়ের মধ্যে সরকার পরিচালনার সুস্পষ্ট রূপরেখা দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের, এমনটা মনে করেন বিশিষ্টজনরা। রাষ্ট্র সংস্কারে নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও দলীয়করণ রোধে সংবিধান সংস্কারের উপরও জোর দিয়েছেন তারা। বলছেন, যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের ছাড় দেওয়া যাবে না। আলমগীর স্বপনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গভবনে চলছে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া। এরই মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। বিশিষ্টজনরা বলছেন, সংকট মোকাবেলায় বাকি উপদেষ্টাদেরও ভাবমূর্তি স্বচ্ছ হতে হবে। যারা দায়িত্ব পাবেন তাদেরকে অবশ্যই একদিকে যেমন সৃজনশীল হতে হবে, অন্যদিকে ভিশনারি হতে হবে, অন্যদিকে নিষ্ঠাবান হতে হবে, কর্তব্যে অবিচল, লক্ষ্যে অবিচল থাকতে হবে। নতুন অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে করণীয় নিয়ে রূপকল্প দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। বলছেন, এর উপর নির্ভর করবে কতদিন তারা সরকার পরিচালনা করবে। তাদেরকে দায়িত্ব নেওয়ার পরেই বলতে হবে যে তাদের টার্গেট কী, তারা কি কি কাজ করতে চান। সেটা 7 দিন লাগুক, 10 দিন লাগুক, চিন্তাভাবনা করে তারা বলেন। তারপরে তারা বলবেন এই কাজগুলি করতে মোটামুটি সময় কত লাগতে পারে, 6 মাস, 1 বছর বা তার বেশি। এই সরকার 3 থেকে 6 বছর কিভাবে থাকবে সেটা তো একটা প্রশ্ন। সেটা তো নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন বলা যাবে না। যদি সেরকম কোনো ব্যবস্থা করে সরকারটা দীর্ঘায়িত হয় তাহলে ডেফিনেটলি তাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, আইন, বিচার ও প্রশাসন সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার উপর জোর দিয়েছেন তারা। ভালো নির্বাচন কমিশন দরকার, নির্বাচনী আইনেরও বোধহয় সংস্কার দরকার। তার পাশাপাশি কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই ব্যবস্থাটা আবার পুনঃস্থাপন করার চিন্তা করতে হবে। এটা আসবে যখন দেশে একটা দলীয় সরকার দেশটা শাসন করবে। তারা বলছেন, গুম, হত্যা, দুর্নীতি, অর্থ পাচারের মতো ফৌজদারি অপরাধে জড়িতদের বিচার করতে হবে, সহযোগীদের জবাবদিহিতার আওতায় আনতে ট্রুথ কমিশন গঠনের পরামর্শ তাদের। একটা শ্বেতপত্র যেটা দরকার, ফ্যাক্ট ফাইন্ডিং করো, দেখো যে কে কি পরিমাণে দুর্নীতি করেছে, সেটার তথ্য প্রমাণ সহ জোগাড় করা। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, তোমার সম্পর্কে এই অভিযোগ আছে, এখন তুমি কি বলো, বলার পরে
কথাবার্তা হয়ে তাকে বলা আচ্ছা ঠিক আছে তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করো, ফরগেট ইউর পাস্ট। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে ফিরিয়ে এনে দেশব্যাপী সহিংসতা ও হামলা বন্ধের আহ্বানও জানিয়েছেন বিশিষ্টজনরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গেল 15 দিনের বেশি সময় ধরে স্থবির ব্যবসা বাণিজ্য, অগ্নিসংযোগ এবং ভাঙচুর হচ্ছে শিল্প কারখানা। অর্থনীতি বাঁচাতে দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ইতোমধ্যে অর্থনীতির $1 মিলিয়ন ক্ষতি হয়েছে। পোশাক কারখানায় 15 আগস্টের আগে জুলাই মাসের বেতন পরিশোধ করা কঠিন হবে। কয়েকদিন ধরে ছাত্র জনতার বিক্ষোভে স্থবির হয়ে যায় কারখানার উৎপাদন। শিল্প ও সেবা খাতে নেতিবাচক প্রভাব পড়ে সবচেয়ে বেশি। রাজধানীর বনানীতে সার্বিক অবস্থা তুলে ধরতে জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের সংঘাতে বাড়ছে ব্যবসার ক্ষতি। কারখানা খুললেই করা হচ্ছে ভাঙচুর, অগ্নিসংযোগ, যা অর্থনীতি ধ্বংসের চক্রান্তের সামিল। শিল্প কারখানায় ঢুকে ঢুকে সমস্ত শিল্প কারখানায় আগুন দিতেছে, ভাঙতেছে, ভাঙচুর করতেছে, মানে লুট করতেছে। তো এই জিনিসগুলো চাইলে এদের সেফটি কোথায়, যে ওয়ার্কারদের সেফটি কোথায় এবং মালিকদের সেফটি কোথায়, এবং সেখানে যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে। বলা হয়, বাণিজ্য স্বাভাবিক না রাখতে পারলে অর্থনৈতিক সংকট আরও প্রকট হবে। প্রশ্ন তুলে বলা হয়, দেশের সব অর্জন শেষ করা হচ্ছে কার স্বার্থে? পুড়িয়ে দিলে লাভ হবে কার? কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে যারা এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে। তো এটা কারো কাছে আসলে কাম্য নয়। এটা এই ভাঙচুর অগ্নিসংযোগটা করলে দেশেরই ক্ষতি হয় আলটিমেটলি। যে কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ও কিন্তু কিছু জিনিস দিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে, পুড়িয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? আশুলিয়া সাভার এলাকার কারখানা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। পোশাক খাতে 15 আগস্টের আগে বেতন ভাতা পরিশোধ করা কঠিন হবে। 15 তারিখের পরেও কিন্তু অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না। আপনি দেখেছেন গত মাসে কীভাবে অনেক দিন কারখানা চলছে না, অনেক রপ্তানি পোশাক কারখানায় পড়ে আছে, অনেক রাস্তায় অনেক লাশ পড়ে আছে, লাশ ক্লিন করার লোকও নাই। শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বুধবার সকালে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ব্যাংক। বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন 4 ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধান এবং 1 উপদেষ্টা। দাবি ওঠে গভর্নরের পদত্যাগের, যদিও 2 দিন ধরে অফিসে আসছেন না তিনি। তবে মুখপাত্র জানিয়েছেন, নতুন সরকার এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে চেয়ারম্যান সহ প্রথম সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজস্ব বোর্ডে। অনিয়ম, দুর্নীতি এবং টাকা পাচারের সহায়তার অভিযোগ এনে গভর্নর, 4 ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ করেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। গভর্নর ফ্লোরের পাশাপাশি মূল ভবনের সামনেও স্লোগান দেন তারা। কর্মকর্তাদের শান্ত করতে দুপুরের আগেই 4 ডেপুটি গভর্নরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হবে বলে জানান এক অতিরিক্ত পরিচালক এবং নিরাপত্তা কর্মকর্তা। ওনরা ব্যাংকের গাড়িতে বাসায় যাবে না, কারণ ওনরা এখন দায়িত্বে নাই। ওনরা এসএমডি ডিরেক্টর স্যার বলছে ওনরা ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনো ভাবে তারা যাবে। আপনারা এখন যে যাচ্ছেন ডিজিরা 12টার মধ্যে সবাই ছেড়ে চলে যাবে। পরে সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যায় ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও ডক্টর হাবিবুর রহমান। দাপ্তরিক কাজের জন্য নুরুন নাহারকে বাসা থেকে অফিস করার কথা বলেন কর্মকর্তারা। গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে বলবো, নতুন সরকারের কাছে বলবো। সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, দীর্ঘদিনের অসন্তোষ থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের পদত্যাগ দাবি করেন কর্মকর্তারা। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সরকার। তাদের অ্যাপয়েন্টিং অথরিটি কে? সরকার। সুতরাং সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে। অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে। এদিকে চেয়ারম্যান ও প্রথম সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরাও। স্বৈরাচার শাসকের দোসর
বর্তমান চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করে তার বিচার করতে হবে। শ্রেণীর যত কর্মচারী ছিল একজনকে যাতে প্রমোশন ঠিকমতো না পায় তার জন্য সে সর্বস্ব দিয়ে এসে চেষ্টা করছে। অনাচারে অবিচারে অত্যাচার যা আছে সব করেছে, তার বিচার চাই। দেশের যেহেতু সকল কিছু সংস্কার হচ্ছে, এনবিআর এর সংস্কার চাই। বাইরে থেকে এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ না দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তনের দাবি করেছেন ক্রিকেটার রুবেল হোসেন। বিসিবির বিরুদ্ধে কঠিন অভিযোগ তুলেছেন তিনি, বদল চেয়েছেন কোচেরও। রুবেলের এই মন্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। এর আগে সামাজিক মাধ্যমে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন ক্রিকেটার ইমরুল কায়েসও। ক্ষমতার পালা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন চান ক্রিকেটার রুবেল হোসেন। ক্রিকেট বোর্ডের কর্তা ও সাবেক কোচ হাতুড়ি সিং এর নামও উল্লেখ করেছেন তিনি। গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। চান্দিকা হাতুড়ি সিংয়েরও বদল চাই। রুবেলের এই স্ট্যাটাসের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। কমেন্টসে ক্রিকেট বোর্ডের পরিবর্তন চান তিনিও। ভাই, অনেক কিছু বলতে চাই কিন্তু কিছু বলছি না, তবে কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবো জানি না। ক্রিকেটার রুবেলের আগে ক্রিকেট বোর্ডের প্রতি নিজের অসন্তোষের কথা জানান ইমরুল কায়েস। বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কায়েসের। সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এমন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। প্রসঙ্গত, ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন। যদিও তিনি নিয়মিত খেলছেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে, জাতীয় দল থেকে তার বাদ পড়া নিয়ে বিতর্ক রয়েছে প্রচুর। এর আগে লাল সবুজের জার্সিতে 3 ফরম্যাটে 131টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 37 বছর বয়সী এই তারকা। নাজমুল হাসান পাপন দীর্ঘ সময় বিসিবি সভাপতি থেকে এগিয়ে নিতে পারেনি দেশের ক্রিকেটকে। তরুণদের হাতে দায়িত্ব হস্তান্তর করলে বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন আসবে বলে বিশ্বাস ক্রিকেটারদের। তারুণের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, সাফল্য আসবে ক্রিকেটে, এমনটাই কাম্য সবার। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। খুব দ্রুতই ক্রিকেট বোর্ড বিসিবিতে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। এদিন বোর্ডে টহলে এসেছিল সেনাবাহিনীর একটি টহল দলও। যদিও এরপরেই বিসিবির ভেতরে দেখা গেছে সবজি বিক্রেতা মুশফিক মুমিনুল্লাহ যখন অনুশীলন করছিলেন তখন রাজনৈতিক কর্মীর রীতিমতো শো ডাউন চলে এদিনও। যে কেউ চাইলে প্রধান ফটকে ঢুকে যেতে পারছিলেন ভেতরে। হঠাৎ কোনো বাজার ভাবলে ভুল হবে। এটা বাংলাদেশের হোম অফ ক্রিকেট বিসিবি। যে গেট দিয়ে একসময় ভিআইপিদের ঢুকতেও বাধায় পড়তে হতো, সেখানেই সহজেই ঢুকে যাচ্ছেন একজন সবজি বিক্রেতাও। এই ব্যক্তি হয়তো পেটের দায়ে এসেছিলেন, কিন্তু এর বাইরে কত শত ব্যক্তি যে ঢুকে পড়ছে বিসিবিতে, এদের লক্ষ্যটা অবশ্য ভিন্ন। নিজেদের শক্তি জানান দেয়া, আগেভাগেই দখল নেয়া। বুধবার থেকে যে শোডাউনের শুরু তা যেন চলছেই। গুঞ্জন আছে একসময় নাজমুল হাসান পাপনের আশপাশে যারা থেকেছেন সেসব সাবেক কর্তারাও নাকি আসবেন সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেইন ফটকে আনসার সদস্যরা থাকার পরও কিভাবে সহজে যে কেউ ঢোকার অনুমতি পাচ্ছেন? উত্তর দেওয়ার জন্য পাওয়া যায়নি বিসিবির নিরাপত্তার দায়িত্বে থাকা হাসিবকে। দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার যা বললেন, জি সেটা তো জাস্টিফাই করে ওনারা ভিতরে ঢুকানো হচ্ছে। জি জি জি, আপনার নির্দেশনা দেওয়া আছে, অনেক লোক ঢুকতেছে, কিভাবে তাহলে আপনাদের যিনি মেজর দায়িত্বে আছেন উনি আসছেন? আমি স্যার সঠিকটা বলতে পারতেছি না। অথচ বাইরে যখন এমন অবস্থা তখন ভেতরে অনুসরণ করছিলেন মুশফিকরা। নিরাপত্তার শঙ্কার কথা স্বীকার করেই বোর্ডের প্রত্যাশা পরিস্থিতি বদলাবে দ্রুত। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। দেখুন, মাঝখানে তো 2-1 দিন কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন ছিল না। আস্তে আস্তে জিনিসটা স্ট্রাকচার্ড হচ্ছে। আমরা সবাই রেগুলার অফিস শুরু করেছি এবং এটা বিশ্বাস করি হয়তো কালকের থেকেই পরিস্থিতি আরও বেটার হয়ে যাবে ইনশাআল্লাহ। সকালে অবশ্য বিসিবি চত্বরে নিয়মিত টহলে এসেছিল সেনাবাহিনীর একটি দল। অক্টোবরে এখানে যে হবার কথা নারীদের টি-20 বিশ্বকাপ, তাই যত দ্রুতই ফিরবে শৃঙ্খলা ততই মঙ্গল বিসিবির। এমন যখন বিশৃঙ্খলা, তখন কিন্তু বিসিবি চত্বরে ঝুলছিল শহীদ ছাত্রদের এমন এক ফেস্টুন।
যারা দেশের জন্য জীবন দিয়েছেন বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠার জন্য, সমাজ থেকে দুর্নীতি দূর করে শৃঙ্খলা ফেরাতে। তাই তো ক্রিকেট ভক্তরা বলছেন এই মুগ্ধদের হাসিটা তখনই চওড়া হবে যখনই ক্রিকেটের প্রেক্ষাপটে গর্বের উপলক্ষ এনে দেবেন ক্রিকেটাররা। একই সঙ্গে যারা ক্রিকেটটা চালান তারা যখন অতীতের যে কাজগুলো ঠিক হয়নি সেগুলো দূর করে ক্রিকেটটা নিয়ে যেতে পারেন ঠিক পথে। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। শ্রীলঙ্কা ভারত ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে 110 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা। কলম্বোয় আগে ব্যাট করে 7 উইকেটে 248 রান করে লঙ্কানরা। জবাবে 138 রানে অল আউট হয় ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে 89 রানের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম নিশাঙ্কা করেন 45 রান। আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দো খেলেন সর্বোচ্চ 96 রানের ইনিংস। 50-র দেখা পান 3 নম্বরে নামা কুশল মেন্ডিসও, থামেন 59 রানে। এরপর কামিন্দো মেন্ডিসের ক্যামিওতে 248 রানে পৌঁছায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে 3 উইকেট নেন রিয়ান পরাগ। জবাবে রোহিত গিলের ওপেনিং জুটি ভাঙে 37 রানে। গিল 5 আর রোহিত ফেরেন 35 রান করে। কোহলিকে 20 রানে ফেরান দুনিত। ব্যর্থ হন পান্তো আয়ারও। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর 30 রানের ইনিংস খেললেও দুনিতের স্পিন ভেলকিতে 26 ওভারে গুটিয়ে যায় ভারত। দলের হয়ে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এই বাঁহাতি। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতেও 32 রানের জয় পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও। কংগ্রেস নেতা সালমান খুরশিদের এমন মন্তব্যকে ঘিরে তোলপাড় চলছে দেশের রাজনীতিতে। ভারতের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কাশ্মীর ও দিল্লিতে নির্যাতন নিপীড়নকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ফলে যে কোনো সময় বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে। সালমান খুরশিদের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির নেতারা। অভিযোগ, নৈরাজ্য সৃষ্টি করতে চায় কংগ্রেস। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতেও। এই ইস্যুতে এবার উত্তেজনার পারদ চড়ল দেশটির রাজনীতিতে। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ সতর্কতা জানিয়ে বলেন, বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও। এ সময় কাশ্মীরে দমনপীড়ন এবং 2020 সালে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে পুলিশি হামলার কথা উল্লেখ করেন তিনি। বলেন, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে যা ঘটেছে তা এখানেও ঘটতে পারে। কাশ্মীরের পরিস্থিতি খালি চোখে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আসলে কি তাই? সত্য হলো এমন অনেক কিছুই রয়েছে যা খালি চোখে দেখা যায় না। দিল্লির শাহিনবাগেও তেমন হয়েছে। সেখানেও দমন পীড়ন চালানো হয় যেমনটি বাংলাদেশে চালানো হয়েছে। সালমান খুরশিদের বক্তব্যের সাথে একাত্মতা জানিয়েছেন দেশটির অনেক নেতাই। পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি সতর্ক করে বলেন, হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতের রাজনীতিবিদদের। যখন মূল্যস্ফীতি, বেকারত্ব, অনিয়মের মতো সমস্যাগুলো বিশাল আকার ধারণ করে, তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। দেশের পলিসি ও আইন জনগণের বিরুদ্ধে গেলে হাসিনার মতো পালিয়ে জীবন বাঁচাতে হবে। বাংলাদেশের চলমান পরিস্থিতি থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। অন্যদিকে পাল্টা সমালোচনা আর ক্ষোভ বিজেপি সহ কেন্দ্রের ক্ষমতাসীন নেতাদের। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় কংগ্রেস, এমন অভিযোগ তাদের। কংগ্রেসকে নেতাओं के द्वारा आना दिखाता পরপর 3 বার হারার পর নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে কংগ্রেস। নিজেদেরকে ক্ষমতায় বসাতে তারা যে কোনো কিছুই করতে পারে। দলের নেতাদের মানসিকতা কেমন তা বোঝা যায় এ ধরনের মন্তব্য দেখে। কংগ্রেস বন্ধ করে जो किताब का लॉन्च था उसका शीर्ष था। যে অনুষ্ঠানে সালমান খুরশিদ মন্তব্য করেছেন সেখানে শশী থারুর থেকে শুরু করে অন্যান্য নেতারাও ছিলেন। তারাও এর সমর্থন করেন। তাহলে ভেবে দেখুন তাদের চিন্তা ভাবনা কোন ধরনের। ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হোক, নরেন্দ্র মোদীর উপর হামলা হোক, এটাই তারা চায় আসলে। রাহুল গান্ধী তো পার্লামেন্টেও এ ধরনের কথা বলেন। কংগ্রেস পার্টি কি তরফ সে সালমান খুরশিদ জি নে দিয়া ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের মুখে গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার কুরস্কে হামলা চালিয়েছে ইউক্রেন। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে মস্কো প্রশাসন। বুধবার সুজেজা শহরে রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে কিয়েভ। জেলেনস্কি প্রশাসনের দাবি 1000 ইউক্রেনীয় সেনা প্রবেশ করেছে অঞ্চলটিতে। 11টি ট্যাঙ্ক ও 20টির বেশি সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে তারা।
সীমান্ত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া। কিয়েভের আচরণকে বড় ধরনের উস্কানি বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে আবাসিক এলাকায় এলোপাতাড়ি গুলির অভিযোগ করেন তিনি। সুজা থেকে 70 কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে রুশ ন্যাশনাল গার্ড। উপযুক্ত সময়ে যথাযথভাবেই হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। বুধবার সৌদি আরবের জেদ্দায় আয়োজন করা হয় ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর জরুরি বৈঠক। ইরান ও ফিলিস্তিনের আহ্বানে আলোচনায় বসেন সংস্থাটির সদস্যরা। ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রতিক্রিয়ায় OIC সদস্যদের সমর্থন প্রত্যাশা করেন আলী বাঘেরি। ইরানের পদক্ষেপ কেবল নিজ দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা নিশ্চিতই জরুরি, এমন মন্তব্য করেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে ইরানকে সতর্ক বার্তা দিতে OICর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ছিল যমুনা নিউজে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।